জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র সবাইকে নিয়েই প্রস্তুত করতে হবে, না হলে উদ্দেশ্য ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। কমিটি করে যৌক্তিক সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র তৈরির কাজ শুরুর কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। বৈঠকে উপস্থিত হন বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, হেফাজত ইসলামের প্রতিনিধিরা। সর্বদলীয় বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকারের অন্য উপদেষ্টা এবং ছাত্র প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সব দল ও অংশীজনের পরামর্শ নিতে অনুরোধ জানান। দলিল তৈরিতে অস্থিরতা না করার কথা হয় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে। ঘোষণাপত্র তৈরিতে সরকারকে সময় বেঁধে না দিলেও সময়ক্ষেপণ চায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। এর আগে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জুলাই ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। জুলাই ঘোষণাপত্র ইস্যুতে এবার আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। ব্যারিস্টার ওমর ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানতে চাই যে জুলাই ঘোষণা অভ্যুত্থানের যে ঘোষণাপত্রতে কোন বিষয়গুলো আসলে উঠে আসা উচিত? জি, ধন্যবাদ আপনাকে। এই বিষয় নিয়ে আপনারা খুব ভালো একটা আলোচনা যে চালিয়েছেন, এটা খুবই প্রশংসার দাবি রাখে। জুলাই বিপ্লবের শুধু জুলাইয়ের বিপ্লব নিয়ে ভাবলে হবে না, ধারাবাহিকতা ভাবতে হবে। যেমন জুলাই বিপ্লবের আগে পরে অনেকে এই আমাদের লোকজন, আমাদের ছাত্র জনতা অনেকে আত্মহত্যা দিয়েছে, অনেকের প্রাণ ঝরেছে। ইভেন 2018 সালের কোটা আন্দোলনের কথা যদি আপনি ভাবেন, ইভেন ছাত্রদের যে আন্দোলনের কথা যদি ভাবেন, ছাত্ররা মাঠে নেমেছে, তাদেরকে কিভাবে দমন নিপীড়ন করা হয়েছে, অর্থাৎ এই ধারাবাহিকতাগুলো জুলাই যে প্রক্লামেশন ওখানে থাকা উচিত বলে আমি মনে করি। আমি যেটি দেখেছি সেটিতে অনেক কিছু কাভার করেছে, বাট অনেক কিছু কাভার করেনি। যেমন আমি একটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই, এই ডাক্তার জাফরুল্লাহর কথা ভাবুন তো। এই স্যালাইন পুশ করা এই শরীর নিয়ে উনি হুইল চেয়ারে বসে এই আন্দোলন সংগ্রামকে যেভাবে বেগবান করেছেন, এই ধরনের লোক 8-10 জনের বেশি হবে না বাংলাদেশে। তাদেরকেও এইটার ভিতর আনতে হবে, অর্থাৎ তাদেরকে ভিতরে এনে পাঠ্যপুস্তকে তাদের নাম লিপিবদ্ধ করতে হবে। এই কারণে করতে হবে কারণ তাহলে আমাদের প্রজন্ম ওদের থেকে শিক্ষা নিয়ে তারাও এই ধরনের যখন কনফ্লিক্ট হবে, যখন ক্রাইসিস হবে, যখন মাথা চাড়া দিয়ে উঠবে, তখন দানবের নিবারণের জন্য, দানব হত্যার জন্য তখন মানুষ এগুলো দেখে এনকারেজ হবে। এই প্রক্লামেশনে আমি আরো চাচ্ছি যে এইটি সন্নিবেশিত হবে যেই শহীদগুলা যে হয়েছে এবং এই যে পঙ্গু লোকগুলো হয়েছে, শুধু শহীদের নাম এবং এই আবু সাইদের নাম শুধু সর্বত্রই আপনারা যেভাবে ব্যবহার করেন, পাশাপাশি ওকে দেখে যারা আত্মহত্যা দিয়েছে, ওকে দেখে যারা বুক পেতে দিয়েছে তপ্ত বুলেটের সামনে, তাদের কথা আলোচনায় আসে না। তাদের নিয়েও আলোচনায় আসতে হবে, ইয়ামিনকে নিয়ে আলোচনায় আসতে হবে, মুগ্ধকে নিয়ে আলোচনায় আসতে হবে। তারপরে আরো আরো অনেক অনেক একটা পুলিশের ছেলে তার মা বলছে আর কত গুলি লাগবে আমার ছেলেকে মারতে, এই ধরনের নামগুলো যাতে হারিয়ে না যায়। অর্থাৎ এই প্রক্লামেশনটা হবে একটা সামগ্রিক কনফ্লিক্ট, একটা কনক্লুসিভ প্রক্লামেশন। আর এই কারণে আমি এই দাবিটা করার জন্য আমি আরো জোর দিচ্ছি, এই কারণে এই দাবিটা আমি জোরে সোরে দেওয়ার সাহসও পাচ্ছি এই কারণে, এই প্রথম বাংলাদেশে, এই প্রথম না, আরো 2-3টা ঘটনায় বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, ডান বলেন, বাম বলেন, কালো বলেন, ওমর ফারুক, এই রাজনৈতিক দলের কথা যেহেতু বলছিলেন, রাজনীতিতে এই ঘোষণাপত্র ভূমিকা কেমন রাখতে পারে? আর আরেকটি বিষয় জানতে চাই যে অংশীজনের পরামর্শ নেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে, এটি আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? হ্যাঁ, আমি আমি বলতে চাচ্ছি, শুধু আপনারা যে রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, এটার পাশাপাশি সুশীল সমাজকে ডাকা উচিত ছিল, সাংবাদিক মহলকে থেকে ডাকা উচিত ছিল, লয়ার মহল থেকে ডাকা উচিত ছিল, শিক্ষক মহল থেকে ডাকা উচিত ছিল। তাহলে হয় কি, আমরা যেটা বলি যে না, প্রান্তিক মানুষের প্রতিনিধিত্ব, ইভেন প্রান্তিক মানুষ থেকে ডাকা উচিত ছিল, প্রান্তিকের প্রতিনিধিত্ব। ইভেন এই প্রক্লামেশনে তো শহীদ পরিবারের অনেককেই ডাকা উচিত ছিল। শহীদ পরিবারের যারা ইনপুট করতে পারবে, যারা ওপিনিয়ন ফর্ম করতে পারবে, এই ধরনের লোক তো আছে, তাদেরকেও ডাকা উচিত ছিল। এই গ্যাপগুলো পূরণের জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমি এটা এইভাবেই দেখছি যে দেখেন, আমাদের দেশে হেট্রেড পলিটিক্স চলছিল, আমরা বড় দলগুলো একে অপরকে নিশ্চিহ্ন করার প্রতিযোগিতায় লিপ্ত ছিলাম, আমরা নেগেটিভ ওয়েতে সব কাজ করেছি, আমরা আমরা পজিটিভ ওয়ে দেখিনি। অনেক ক্রাইসিসে আমরা বারবার দাবি তুলেছি যে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার সমাধান করতে হবে। ধরেন সীমান্তে একটা ক্রাইসিস, সেই ক্রাইসিস মোকাবেলার জন্য বলতাম যে সবাই একসাথে বসো, একসাথে বসো। কখনো 53 ইয়ার্সে বসা হয়নি। এই প্রথম ইউনূস সরকারের আমলে বিভিন্ন ইস্যুতে, যেমন ভারতীয় আগ্রাসন, মিডিয়া আগ্রাসনের ইস্যুতে একবার আমরা একসাথ হয়েছি, আমরা ইউনূস সরকার প্রতিষ্ঠার সময় একবার একসাথ হয়েছি, এখন যে আবার একসাথ হয়েছি, এই প্র্যাকটিসটা অত্যন্ত পজিটিভ পলিটিক্সের জন্য, বাংলাদেশের জন্য অত্যন্ত পজিটিভ। অর্থাৎ আমরা এখন প্র্যাকটিস করতে পারি যে
জাতীয় ইস্যুতে আমরা কোনো কালার, কোনো দল, কোনো ইসলামী নন ইসলামী বিবেচনা না করে জাতীয় ইস্যুকে সামনে রেখে আমরা বসতে পারি, এটি যে কত বড় সাহস যোগাবে আমাদের জাতি হিসাবে আমাদেরকে, ইভেন আমাদের যারা ফরেন সার্ভিসে কাজ করে তাদেরকেও সাহস যোগাবে, আমাদের যারা বিভিন্ন ডোমেস্টিক ওয়েতে বিভিন্ন স্টেক হোল্ডার আছে তাদেরকেও সাহস যোগাবে। অর্থাৎ আমরা একটা ভালো সংস্কৃতির দিকে এগিয়ে যাচ্ছি, এটির উদাহরণ হয়ে থাকবে। আর পাশাপাশি আমি যেটি দাবি করেছি আপনার মাধ্যমে রিপিট করে বলি, শুধু রাজনৈতিক দলকে ডাকলেই হবে না, যারা মানুষকে নিয়ে ভাবে, যারা মানুষের কল্যাণ নিয়ে ভাবে, যারা সুশীল সমাজ, যারা লেখনীর মাধ্যমে ওপিনিয়ন ফর্ম করে, যারা শহীদ হয়েছে তাদের আত্মীয় স্বজন, তাদেরকে ডাকলে তারা সম্মানিত বোধ হবে, এই শহীদের আত্মা শান্তি পাবে, অর্থাৎ তাদের স্বজনরা একটা কমফোর্ট ফিল করবে। সুতরাং আমি বলতে চাই যে রাজনৈতিক দলের পাশাপাশি আরও এদেরকে যদি ইনক্লুড করে ডাকা হয় তাহলে মনে হয় আরও ইনক্লুসিভ হবে, তাহলে মনে হয় আরও এটা সার্থক হবে এবং এটা ফলপ্রসূ হবে এবং মানুষের কাছে ভালো মেসেজ যাবে বলে আমি মনে করি। আর ব্যারিস্টার ওমর ফারুক, নিশ্চয়ই আপনি গুরুত্বপূর্ণ কিছু বিষয় উল্লেখ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণে।